নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে জুলাই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে যে 65 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 1 আগস্ট থেকে খসড়া তালিকা প্রকাশ হবে। 1 মাস সেই খসড়া তালিকা থাকবে। কারোর নাম বাদ পড়েছে, তিনি সেটাকে চ্যালেঞ্জ করে তথ্য প্রমাণ দিয়ে আপিল করতে পারেন। কেউ নাম ঢোকাতে পারেন, আবার ভুল করে কারোর নাম তালিকায় আছে, তালিকায় থাকার কথা নয়, তার নাম বাদ যেতে পারে। তাহলে অগাস্ট থেকে এই প্রক্রিয়াটা চলবে। হ্যাঁ, বর্ষার মধ্যে চাষ, পরিযায়ী শ্রমিকরা বাইরে থাকেন, কিন্তু বিহারে শেষবার যখন হয়েছিল সেটা সম্ভবত 14 জুলাই থেকে 14 আগস্ট এই সময়ই হয়েছিল। দীর্ঘদিন বাদে হচ্ছে, গেল রব করার কি আছে? ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করে সুষ্ঠু, অবাধ, রক্তপাতহীন একটা নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। গুরু দায়িত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। আমাদের আইএনডিএ ব্লকের দলগুলোকে দেখলে মনে হয় তারা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করে না। কংগ্রেস যেখানে জেতে সেখানে নির্বাচন কমিশন সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে, এবং যেখানে আইএনডিএ জোটের শরিকরা হারে তখন যত দোষ নন্দ ঘোষ বলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয়। এই যে দিল্লিতে কর্ণাটক ভবনে সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমারের দপ্তরের আধিকারিকরা হাতাহাতি করেছেন, এই হচ্ছে কংগ্রেসের কালচার। রাহুল গান্ধী পরাজয়কে মানতে পারেন না, লেম এক্সকিউজ দেন, এবং ওনার একটা টেন্ডেন্সি সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা। উনি সাভারকার সম্পর্কে কতটুকু জানেন? আশিস নন্দীর সাভারকার সম্পর্কে একেবারে কি বলবো আর কি, তথ্য সমৃদ্ধ লেখা আছে, আলোচনা আছে, পড়ুন উনি। আমি বলছি ওনাকে পড়তে বলছি, আমি কিচ্ছু বলবো না। আসলে এই ভণ্ড ধর্মনিরপেক্ষ তো এরা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে না। ওই ইমামের আশীর্বাদ নেওয়ার জন্য ভোটের আগে জামা মসজিদে যায়। এদের কাছে সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতাটা কোনো বিষয় নয়। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাটা চুপ করে থাকে। আর সনাতনী অংশের সমাজের একটা অংশ যদি কোনো কাজ করে থাকে যেটা সমর্থনযোগ্য নয়, তখনই বলবে ভারতের ধর্মনিরপেক্ষতা বিপন্ন। একবারে ট্রেন্ড সেট করা আছে, এবং এদের সঙ্গত করে কিছু বাইরের প্রতিষ্ঠান। এই যে লোকসভা নির্বাচনের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনুসের সঙ্গে রাহুল গান্ধী দেখা করেছিল। জর্জ সোরোস এবং তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সম্পর্ক। অর্থাৎ মেন্টালিটিটা কি আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, গণতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে এরা দীর্ঘদিন ধরে কাজ করছে। পরাজয় নিশ্চিত যে নেই, আরজেডি বলছে যে আমরা এই নির্বাচনে নাও লড়তে পারি, আরজেডি হারবে, আইএনডিআই জোট বিহারে হারবে। লিখে রাখুন আমার কথা। নীতিশের আসনও কমবে, চিরাগ পাসওয়ান এবার ভালো ফল করবে, এবং বিজেপির আসন আগের থেকে 2টো হলেও বাড়বে। কিন্তু সরকার এনডিএরই হবে, আরজেডির আসন কমবে। সেটা কি বুঝতে পেরেই এখন নির্বাচন বয়কট করার মায়াকান্না করছে। পশ্চিমবঙ্গেও কিন্তু ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। অগাস্ট থেকেই হবে। বিএলওদের ভাতা বাড়ানো হয়েছে, আরো অনেক পদক্ষেপ নিচ্ছে, তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, এবং সিইও দপ্তরের শূন্য পদগুলো পূরণের উদ্যোগ হয়েছে। রাজ্য সরকার একটা পদের জন্য 3 জনের নাম পাঠিয়েছে। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে সিইও দপ্তরকে স্বাধীন করতে হবে। এতদিন এই রাজ্যে সিইও দপ্তর রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ছিল। সিইও পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি,
কিন্তু আমাদের স্বরাষ্ট্র সচিব পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি, তাহলে সিইওর পদমর্যাদা স্বরাষ্ট্র সচিবের থেকে বেশি। কিন্তু আবার সিইওর দপ্তরকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে, অর্থ দপ্তরের কাছে। সামান্য খরচার অনুমতির জন্য তাদেরকে হাপিত্তেশ করে বসে থাকতে হয়। এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের এত প্রভাব যদি সিইওর দপ্তরে থাকে, তাহলে সিইওর দপ্তর কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? কমিশন এটাই বলেছে এবং সিইওর দপ্তরকে স্বাধীন করার কথা বলেছে। এবং স্পষ্ট কয়েকদিনের মধ্যে বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। অগাস্টে হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে, আমাদের নির্বাচন দেরি আছে। বিহারে তো নভেম্বর ডিসেম্বরে, তো বিহারে হলো এই জুলাইয়ে শেষ হলো, অগাস্টে হবে, সেপ্টেম্বরে বেরিয়ে যাবে। তা আমাদের পুজোর পরে হতে পারে, অগাস্টে না হয়ে। নভেম্বর থেকে শুরু হবে ডিসেম্বর, তারপরে ডিসেম্বর থেকে ওই আবার তালিকা প্রকাশ করে কারোর আপত্তি থাকলে সেটাকে দেখা হবে। জানুয়ারিতে একেবারে পূর্ণাঙ্গ ভোটার তালিকা এই এসআইআর এর পরে প্রকাশ হবে। নির্বাচনের তারিখ ঘোষণা তো আমাদের মার্চে হয়, এই ফেব্রুয়ারি শেষে হয়, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভোট হয়, মে মাসের 2-3 তারিখে রেজাল্ট হয়, যেটা হয়েছিল 2021। সেই ট্রেন্ড থাকলে এরকমই হবে। তাই আমাদের অগাস্টেই হবে তার কোনো মানে নেই। নভেম্বরে হতে পারে, নভেম্বরে হলো, ডিসেম্বরে খসড়া তালিকা হলো, কিন্তু হবে। এতেই শাসকের ঘুম উড়েছে। বলছে নির্বাচন কমিশন ঘেরাও করব, আমরা হতে দেব না। আরে সাংবিধানিক প্রতিষ্ঠান, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে, 324 এবং 326 পড়ে দেখুন। পারেন না সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দিতে পারেন না। সেটা সংবিধানকে চ্যালেঞ্জ করা হয়। সংবিধানকে চ্যালেঞ্জ করলে কেন্দ্রীয় সরকার কি হাত পা গুটিয়ে বসে থাকবে? রাষ্ট্রপতি কি তখন কোনো পদক্ষেপ নেবে না? যদি সাংবিধানিক কাঠামোই ভেঙে পড়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি একটা নির্বাচিত সরকার লাগাতার হুমকি দিতে থাকে, তাদের কাজ করার পথে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, তখন ভারতের মহামহিম রাষ্ট্রপতি কি চুপ করে বসে থাকবেন? সংবিধান রক্ষা করার দায়িত্ব তো তারও। তাই তৃণমূল যেন আগুন নিয়ে না খেলে। এসআইআর হবে হবে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ যাবে। প্রকৃত ভারতীয় নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন, তার যদি ভোট দানের বয়স হয়ে থাকে, তার নাম অন্তর্ভুক্ত করতে হবে হবে হবে। একজনও অনুপ্রবেশকারী বাংলাদেশীর নাম থাকবে না, রোহিঙ্গার নাম থাকবে না। এই তালিকাকে সামনে রেখে ভোট হবে এবং এটা হবে, কেউ আটকাতে পারবে না। শেষবার বোধহয় 2002 না 2003 হয়েছিল, 27 লক্ষ নাম বাদ গেছিল। অনেকে বলছেন এবার তো প্রায় বিহারকেও ছাপিয়ে যাবে। এতেই কি শাসক দলের ভয়? তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সীমান্তবর্তী জেলায় অনেক বিধানসভা কেন্দ্রে ভোটারদের হার অস্বাভাবিক রকম বেড়েছে, কোথাও 15, কোথাও 20, কোথাও 25%, যেখানে জাতীয় গড় 7%। কেন হলো এরকম? হঠাৎ করে কেন বৃদ্ধি পেল এই সমস্ত বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা? এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। এই তালিকা জল মেশানো তালিকা। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের স্থান নেই ভোটার তালিকায়, রোহিঙ্গাদের স্থান নেই, কিন্তু প্রকৃত ভারতীয় ধর্ম যাই হোক না কেন, তার নাম যেন ভোটার তালিকায় থাকে, এরা নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। বিএনপির এক নেতা, তার নাম উত্তর 24 পরগনা একটা কেন্দ্রের ভোটার তালিকা, এরকম অজস্র পাওয়া যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হলে। এরা কিন্তু ভোট ব্যাংক শাসকের, এরাই সরকারটাকে টিকিয়ে রেখেছে এবং নির্বাচনে এরাই সরকারটাকে জেতায়। সেই ভোট ব্যাংকে যদি ধস নামে, ভোট ব্যাংক থেকে নাম যদি বাদ যায়, তাহলে শাসকের তো চিন্তা হবেই। সেই জন্য স্বল্প শক্তি দিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে তারা নাকি এই পদক্ষেপ রোখার চেষ্টা করুন, সংবিধানকে চ্যালেঞ্জ করুন। দেশের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না যখন সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা নির্বাচিত সরকার, যে সরকার আবার সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে, তারা যদি চ্যালেঞ্জ করে, কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়ে যাবে। আপনারা কি কেন্দ্রীয় হস্তক্ষেপকে ডেকে আনতে চাইছেন? আপনারা কি চাইছেন যে 356 দ্বারা প্রয়োগ করা হোক, শহীদের মর্যাদা পেতে চাইছেন? এতে কিন্তু শহীদের মর্যাদা পাবেন না।
কারণ আপনারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে দিচ্ছেন না। নির্বাচন কমিশনের অধিকার আছে সেটা করার, আপনারা বাধা সৃষ্টি করছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন। এই কারণে যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় তখন সিম্প্যাথি কার্ড বা ভিকটিম কার্ড খেলতে পারবেন না। জানি না কি হবে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, অগাস্টে হতে পারে আমার ধারণা, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, আমি কবল দিয়ে খবরটা পাইনি, সম্ভবত দীপাবলির পরে শুরু হবে। ওই নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে, অক্টোবরের থার্ড উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে একদম নির্ভুল ভোটার তালিকা বেরিয়ে যাবে। তা এই প্রক্রিয়া চালু হলে তৃণমূলকে আবার আরজেডির মতো বলবে নাকি আমরা আবার ভোট বয়কটের রাস্তায় হাঁটতে পারি? এমনই আতঙ্কিত, বলছেন না আপনার 250 আসন পাবো, ভয় কেন? জয় যদি করেই ফেলেন তাহলে জয় করে তোর ভয় কেন তবু যায় না। হতে দিন, নির্ভুল ভোটার তালিকাটা তৈরি করতে দিন, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হবে। আতঙ্কিত হচ্ছেন কেন? মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছেন কেন? এবং আপনাদের প্রতিনিধিও তো থাকবে, বিএলওর সঙ্গে বিএলএ থাকবে, বুথ লেভেল এজেন্ট, সেটা সবকটা রাজনৈতিক দলের প্রতিনিধি, স্বীকৃত রাজনৈতিক দল। নাম বাদ গেলে নাম তোলার সুযোগও তো থাকবে, প্রক্রিয়াটা তো হতে দিন। তার আগে এরকম ঢক্কানি না, ভয় দেখানো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, এসব করছেন কেন? আতঙ্কের বহিঃপ্রকাশ। আপনারা জানেন যে ভোটার তালিকায় বিস্তর জল মেশানো আছে। এই এসআইআর হলে সেই ভুতুড়ে ভোটাররা বাদ যাবে, ভোটার তালিকাটা ত্রুটিমুক্ত হবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হলে আপনাদের চ্যালেঞ্জ বহুগুণে বাড়বে। তাই এই ভয়, তাই এই আতঙ্ক। এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনুন। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হয়েছে 25শে জুলাই। 1 অগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে, 1 মাস থাকবে। আপত্তি জানালে আপত্তি জানাতে পারে, কারোর নাম বাদ গেলে সে বলতে পারে আমার নাম বাদ যাওয়াটা ঠিক হয়নি। আরজেডি কংগ্রেস বলছে যে প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তারা নাকি প্রয়োজনে ভোট বয়কট করতে পারে। এটাকে আপনি মনে করেন যে নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নিচ্ছে? হল্লা চলছে, ইস্যু তৈরি করছে, বিরোধীরা ইস্যু তৈরি করে এবং সেটা বিরোধীদের কাজ। এইভাবেই বিরোধীরা চলছে। আর যদি কংগ্রেস বিহারে সেই কাজ করছে। এখন বহু লোক মারা গেছে, তাদের নাম কেন থাকবে? প্রায় 35 লক্ষের মতো লোক বা 37 লক্ষের মতো লোক চলে গেছে, তারা অন্য জায়গায় স্থায়ী বসতি হয়েছে। তারা কিছু লোক তারা ডাবল এন্ট্রি হয়েছে, এদিক ওদিক করে ডাবল এন্ট্রি হয়েছে, এক জায়গায় আরেক জায়গায় 2 জায়গায় এন্ট্রি হয়েছে, তাদের নাম কাটা গেছে। কিছু লোকের খোঁজই পাওয়া যাচ্ছে না, মার্জিনাল কিছু লোকের 1% লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে যদি 1% লোক খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে বোধহয় 7 লক্ষ লোকের, তাহলে এটা তো একটা সঠিক ভোটার লিস্ট হওয়া প্রয়োজন আছে, ইট ইজ রিকোয়ার্ড। সেটাই কাজ চলছে। আর 1 মাস তো সময় আছে, পুরো অগস্ট মাসে। যে লোক বলুন, যে সময়টায় বেছে নিল নির্বাচন কমিশন, এখন চাষের মরশুম, কাজে ব্যস্ত থাকেন পরিযায়ী শ্রমিকরা, প্রান্তিক মানুষরা, এই সময়টা কি ঠিক হয়েছে? না, এই সময় ঠিক নয়, কিন্তু অন্য সময় বলতে গেলে আবার কবে করবে? তাহলে তো নির্বাচন এসে যাচ্ছে, তাহলে ডিসেম্বর মাসে করতে হবে। নির্বাচনের পরে তো আর ভোটার লিস্ট শুদ্ধিকরণ হয় না, নির্বাচনের আগেই তো হবে। হয়েছিল তখনও কিন্তু জুলাই অগাস্টে হয়। হ্যাঁ, উপায় নেই, চলছে। কিন্তু 1 মাস তো আরো সময় আছে, রিভিশনের জন্য তো সময় আছে, সেটা অ্যাপ্লাই করতে পারবে। আমরা চাই আমাদের পলিসি, আমাদের দলের, আমার পলিসি একদম স্ট্রিক্ট। সেটা হচ্ছে একটাও জেনুইন সিটিজেন সে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। ভারতবর্ষের সংবিধান তাকে যে অধিকারটা দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত না হয়। সুতরাং তার যদি নামটা কাটা গিয়ে থাকে, সে নিশ্চিতভাবে সে অ্যাপ্লাই করবে, এবারে জানাবে ইলেকশন কমিশনকে। অপোজিশনের যারা লিডার আছেন, যারা কর্মকর্তা আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারা ইলেকশন কমিশনের দপ্তরে নিয়ে যাবেন, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন যে এই লোক জেনুইন সিটিজেন, আগের বারে ভোট দিয়েছে, এরা ভোট দেবে।
অসুবিধা কি আছে? শুনানি হবে, তার হিয়ারিং হবে, অমিতাভ তারপরে দা, ভোটার লিস্ট হবে ফাইনাল। বিহারের পরে পশ্চিমবঙ্গে হবে, অগাস্ট থেকে শুরু হবে। তৃণমূল আপত্তি করছে, বলছে কমিশন ঘেরাও হবে। এটা হচ্ছে ঘুরপথে এনআরসি চালুর চেষ্টা, এটা বলছে শাসক দল। বাম কংগ্রেসও ওই একই রকম কথা বলছে। দুই, যেটা সব থেকে এখন বার্নিং ইস্যু, পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি 22 লক্ষ যায় পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু সংখ্যাটা 45 লক্ষের কাছাকাছি আনঅফিসিয়ালি। ম্যাক্সিমাম যায় তামিলনাড়ু এবং কেরালা। তৃণমূল বলছে যে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, এরা বাংলা বিদ্বেষী, এরা বাঙালি বিদ্বেষী, তাই দ্বিতীয় ভাষা আন্দোলন করবেন। আমি এখন তো প্রথমটার উত্তর দিচ্ছি। হ্যাঁ, বলুন। প্রথমটা হচ্ছে, বিহারে এসআইআর যদি সঠিকভাবে হয়ে যায়, যদি বড় ডিসক্রিমিনেশন না পাওয়া যায়, তাহলে ভারতবর্ষের অন্য যে কোনো প্রান্তে যদি এই এসআইআর হয়, তাহলে তো কোনো আপত্তির কোনো কারণ থাকতে পারে না। ব্যক্তি, রাজনৈতিক দল বা কোনো সংগঠন কারোরই আপত্তি থাকতে পারে না। নির্বাচন কমিশন তার লিস্টটাকে ট্রিম করবে, সঠিক করবে, যে বাদ গেছে তাকেও ইনক্লুড করবে, আর যদি বাজে ফালতু লোকের নাম থাকে তাহলে তাকে এক্সক্লুড করবে। এটা তো তার অধিকারের মধ্যে পড়ছে। এটা তো একটা সংস্থা, তার অধিকারের মধ্যে আছে। সেটা পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, রাজস্থান যেখানে হবে সঠিকভাবে হবে। এবং বিহারে যদি সঠিকভাবে হয়ে যায়, তাহলে পশ্চিমবাংলা বা বিহার অন্য রাজ্যে এর কোনো ভায়াবিলিটি নেই, বিরোধিতা করার ভায়াবিলিটি নেই। বিরোধিতার জন্য বিরোধীরা বিরোধিতা করতে পারে। আর কিন্তু বাংলায় কথা বললেই হেনস্থা হচ্ছে, আপনি কি এগ্রি করেন? হেনস্থা কথাটার ব্যবহার আমি বলবো না। হেনস্থাটা ভিন্ন। যে আমি বাংলায় কথা বললাম, এসে কোনো রাজ্যে আমাকে ধরে মারপিট করতে আরম্ভ করে দিল, গালাগালি দিতে, এরকম ঘটনা কেউ ঘটছে না। তবে বাঙালি জাতি এখন অবজ্ঞার শিকার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। বাংলার যে অর্থনৈতিক, সামাজিক, তার রাজনৈতিক অবস্থান, এবং যেভাবে বাংলা মানে প্রতিফলিত হচ্ছে সারা ভারতবর্ষের চোখে, বাঙালি জাতি আজকে অবজ্ঞার দিচ্ছে। আগে কিছু 50 বছর আগে, 30 বছর আগে বাঙালি জাতি অন্যকে অবজ্ঞা করে এসছে, তো অস্বীকার করে লাভ নেই। আমরা বিভিন্ন লোককে বিভিন্ন নামে ডেকেছি, বিভিন্নভাবে তাদের দৃষ্টি তাদের এখন পরিবর্তন হয়েছে, এখন চাকা উল্টেছে, অবজ্ঞার শিকার হয়েছে, যেতে কোনো সন্দেহ নেই। অবজ্ঞা চলছে সারা ভারতবর্ষ ধরে। এবং দেখুন, আমি আপনার দৃষ্টিতে দিচ্ছি, কয়েকদিন আগে রাজ ঠাকরে বিহারীদের সম্পর্কে কিছু কথা বলেছে। তারপরে আরেকজন তেলেঙ্গানার সাংসদও বলেছে। তাকে কিন্তু বিহারের শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল কিন্তু একত্রিত তার বিরোধিতা করেছে, এবং এটা বড় রিজয়েন্ডার তৈরি করেছে। বাঙালি একতা আছে বলে তো আমি মনে করছি। আগেও ছিল না, এখনো নেই। আমি আপনার এই বক্তব্যের সঙ্গে অনেকটাই সহমত। বাঙালি অবজ্ঞার শিকার হচ্ছে। বাঙালির সেই স্বর্ণযুগ নেই, কোনো ক্ষেত্রেই নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে হেনস্থার মুখে পড়ছে কি? দেখুন, আমি হেনস্থায় তো আমি আপনাকে পরিষ্কার করে বললাম, হেনস্থা বলতে যা বোঝে, হেনস্থা তো কোথাও দেখছি না। আমি তো সারা দেশটা যাই, বিভিন্ন কাজকর্ম, সামাজিক, রাজনৈতিক, অন্যান্য বিষয়তে যাই, কোথাও তো কোনো সমস্যা তো আমাকে পড়তে পড়িনি। কিন্তু অবজ্ঞা আছে, মানে খুব ব্যঙ্গ বিদ্রুপ, ফেল্ড ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, ফেল্ড। মানে বাঙালিকে যেরকম কখনো নেহেরু বলেছিল যে আমাদের দেশে দুজন সাহেব আছে, ব্রিটিশ সাহেব, এক বাঙালি সাহেব। এবং সেই সাহেবত্বটা কবে চলে গেছে জানি না, সাহেবত্বদের মধ্যে কোনো গৌরব আছে কিনা, কিন্তু সেটা ভারতের লোক বাঙালিকে একটু অন্য চোখে দেখত। ভদ্রলোক ক্ল্যানটা তো ধ্বংস হয়ে গেছে। এবং তারপরে এখন আমাদের যা ব্যবস্থা আমরা দেখছি, লোকে ছোটখাটো পশ্চিমবাংলা, কলকাতার ইস্যু নিয়ে, আগে কলকাতা একটা গর্বের স্থান ছিল, এখন কলকাতা তো ব্যঙ্গের স্থান হয়েছে। অন্যান্য শহরগুলো এগিয়ে গেছে। আমি ভুবনেশ্বরও তো আজকে কলকাতাকে ব্যঙ্গের চোখে দেখে। আপনি তো উড়িষ্যার প্র্যাকটিক্যাল জায়গা আপনার গড়ের পাশে রয়েছে, কিছু করার নেই। বলুন। কিন্তু আমার আর দুটো প্রশ্ন আছে অমিতাভ দা। কিন্তু আমাদের শাসক দল যেটা বলছে যে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, জোর করে বাংলা দখল করছে চাইছে, আর বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। এখন দেখুন, অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে ঘটেছে, এটা আজকের ফেনোমেনন নয়।
এবং সেই অনুপ্রবেশটা জনবিন্যাস বলতে দিচ্ছে নিরাপত্তার স্বার্থের পক্ষে ক্ষতিকর, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে, এবং সমস্ত রাজ্য কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এখন বাংলায় কথা বলে, সে বাংলাদেশি, সেই জনসমুদ্রে মিশে গেল, জালি পরিচয়পত্র জোগাড় করলো, তাকে কি আমরা চিহ্নিত করে বার করব না? এটাকে কি আপনি বাংলা ভাষার উপর আক্রমণ বলবেন? ভারতীয়রা তিনি যে ধর্মেরই হোক না কেন, সংবিধান তাকে অধিকার দিয়েছে নিজের ভাষায় কথা বলার, যেখানে খুশি কাজ করার, যেখানে খুশি থাকার। কিন্তু বাংলায় কথা বলে বাংলাদেশি এই জনসমুদ্রে মিশে গিয়ে আমাদের কাজের সুযোগকেই নষ্ট করবে, তাদেরকে চিহ্নিত করা হবে না? কি বলেন? কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর, হোম মিনিস্ট্রি ব্যবস্থা নিক, চিহ্নিত করুক, বর্ডার ফেন্সিং করুক, বর্ডার পাহারা দিক, বিএসএফ কে শক্তিশালী করুক, পয়সা নিয়ে বর্ডার পারাপার বন্ধ করুক, দুর্নীতি বন্ধ হোক বর্ডারে, এবং যারা এসছে তাদের ধরা হোক, চিহ্নিত করা হোক। খুব কঠিন কাজ তো না। এখন যা সিস্টেম হয়েছে এবং সরকারের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, 2-4টে লোক এদিক ওদিক স্লিপ করে যাবে, ডাবল সিটিজেন করে নেবে বা ইত্যাদি, কিন্তু বাকি লোকদের তো ধরতে কোনো অসুবিধা হবার কথা না। তো ধরুক তারা, এটা তো ধরতে কেন্দ্রীয় সরকারকে তার দায়িত্ব, এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, তো ইস্যুর মধ্যে পড়ে না। তো দায়িত্বটা করুক না। বর্ডার ফেন্সিং, ইন্টারনাল সিকিউরিটি, এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, করুক, পূর্ণভাবে করুক। এতে কে নিষেধ করেছে? তার এটা সাংবিধানিক দায়িত্ব, এবং সেটা না করতে পারলে সেটা ব্যর্থতা। করুক, বলুন। শেষ প্রশ্ন, কেন্দ্র সরকারের দায়িত্ব ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারও ফেন্সিং করার জন্য কিন্তু বিএসএফ কে জমি দেয়নি। 550 কিলোমিটার অরক্ষিত, এখনো বারবার করে জমি চেয়েও কিন্তু পায়নি কেন্দ্রীয় সরকার। রিজয়েন্টার দিক না, রাজ্য সরকার অনির্দিষ্টকাল ধরে তো জমি দেবে না বলে আটকে রাখতে পারবে না। তখনকার আপনি রাস্তার জন্য জমি নিচ্ছেন, আপনি বিভিন্ন জনপ্রকল্পে আপনি জমি নিচ্ছেন, এয়ারপোর্ট করতে গেলে জমি নেবেন, রেল স্টেশন করতে গেলে জমি নেবেন, আর ফেন্সিং করার জন্য কেন্দ্রীয় সরকার জমি নিতে পারে না। জমিকে তাকে নিতে নিষেধ করেছে। ইস্যু তৈরি করে দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে আইডিওলজি, আইডিয়ার বহুদিনের মৃত্যু হয়েছে। এখন ইস্যু নিয়ে হল্লা করে রাজনীতি করা, সেই রাজ্যই হোক বা কেন্দ্রীয় হোক, ক্ষমতাসীন রাজনৈতিক দল হোক বা বিরোধী রাজনৈতিক দল হোক, হল্লা করাই যদি উদ্দেশ্য থাকে তাহলে হল্লা করুক, কিন্তু কাজের কাজটা তো সরকারি যারা বসে আছে তাদের করতে হবে। আমার শেষ প্রশ্ন, অমিতাভ দা, এই বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এই ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে, এটা কতটা সফল হবে ভোটে? অনেকটাই তো সফল হয়েছে। বাঙালির একটা যাত্রাভিমান আছে। বাঙালি অত্যাচারিত বললে বাঙালি খুশি হয়। আমি ভাষাটা আবার ব্যবহার করছি। শুনেছি। যদি বলা হয় যে বাঙালি, যেমন সুভাষচন্দ্র বোস অত্যাচারিত হয়েছিলেন, বাঙালি জেগে ওঠে মনে মনে। সৌরভ গাঙ্গুলিকে বার করে দেওয়া হয়েছিল বাঙালি বলে, বাঙালি খুশি হয় তাতে। এই যাত্রাভিমান বাঙালির আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ব্যবহার করছে, তিনি তো রাজনীতি করছে। তার সাথে দেশ সমাজের কি সম্পর্ক আছে, উন্নয়ন অনুন্নয়ন কি সম্পর্ক আছে? ক্ষমতায় থাকার দরকার আছে, এই বিরোধীরা তাকে ক্ষমতা থেকে ডিসলজ করার চেষ্টা করবে, তারাও ইস্যু চাইছে। এখন কি আপনি মনে করেন সাংবাদিক হিসেবে, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, যে একটা আইডিওলজি বেসড ইস্যু ভিত্তিক রাজনীতি হচ্ছে? না, আমি মনে করি না। হ্যাঁ, তাহলে পশ্চিমবাংলার যে আজকে বাংলার থেকে লোকেরা শিক্ষার জন্য সারা ভারতে দৌড়চ্ছে, চিকিৎসার জন্য দৌড়াচ্ছে, রুটি রুজির জন্য দৌড়চ্ছে, মার্জিনাল কাজের জন্য দৌড়াচ্ছে, তাই না? মাসে 10,000 টাকা উপার্জনের জন্য দৌড়াচ্ছে বাঙালিরা, মাসে 10,000 টাকা উপার্জনের জন্য রাজ্যে, ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওই যারা রাজনীতি করছেন, ক্ষমতায় বসে আছেন কেন্দ্রে রাজ্যে, তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, ভাবতে পারছেন না যে তারা কোনো ইস্যু ছেড়ে দিয়ে তারা কোনো অ্যাক্টিভিটির মধ্যে যেতে পারছেন না, যে অন্তত আমাদের রাজ্যটা যদি আমরা সঠিক জায়গায় যেতে পারি। বাঙালি এখনো হেনস্থা হয়নি, কিন্তু বাঙালি অবজ্ঞার শিকার।
একসময় বাঙালি ঈর্ষার শিকার ছিল, এখন বাঙালি অবজ্ঞার শিকার হয়েছে। এবং তার জন্য শুধু একটা লোক, দুটো লোক বা একটা দলের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমরা সবাই তার সাথে যুক্ত আছি। বলুন। এ আমার পাপ, এ তোমার পাপ, যা বিধাতার অভিশাপ। যাকে এসব আলোচনা আমি কবিতা নিয়ে নয়, এটা দুঃখের ব্যাপার। এটা কোনো র্যাটিফাই করার জায়গা নেই। বাঙালি জাতির পতন হয়েছে এবং বাংলা টিকে থাকতে পারবে কিনা আমি জানি না। থ্যাংক ইউ অমিতাভ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.